আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল মন্তব্য প্রধান উপদেষ্টার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় কমিশন। নেওয়া হচ্ছে সব প্রস্তুতি। রাজনৈতিক দল ও অংশীজনদের সহযোগিতার আহ্বান সিএসসির। খারাপ কাজ থেকে দূরে থাকুন, নইলে জনগণ শেখ হাসিনার মতো ছুঁড়ে ফেলে দেবে, ঠাকুরগাঁয়ে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন বিএনপি মহাসচিব। ঢাকাসহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন। প্রশাসনিক ভবন এবং শ্রেণীকক্ষে তালা। এবং পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ। শেখ রেহানা ও স্বামীসহ ৮ জনকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা। এসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের চিঠি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। এজন্য তাদেরকে জনরোষের মুখে পড়তে হয়েছে, যাতে অনেক সৎ পুলিশ সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো দল বা প্রার্থীর হয়ে কাজ না করার নির্দেশ দেন তিনি। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সর্বস্তরের মানুষের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটি জনগণের আকাঙ্ক্ষা। এজন্য মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন, বিশেষ অভিযান পরিচালনা, অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল, সেজন্য অনেক ভালো পুলিশ সদস্যকেও ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও নির্দেশ দেন তিনি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। ৩ দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। এজন্য সকল প্রস্তুতি নিচ্ছে তারা। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ ২১টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন কথা বলেন। এ সময় সকল রাজনৈতিক দলের কাছে প্রবাসীদের জন্য নির্ধারিত ভোট পদ্ধতির বিষয়ে লিখিত মতামত চাওয়া হয়। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজ্জির। পোস্টাল ব্যালট, অনলাইন না প্রক্সি ভোটিং, নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে প্রবাসীদের ভোট দেওয়ার সম্ভাব্য পদ্ধতি নিয়েই এই আয়োজন করেন সিএসি। দিনব্যাপী তুলে ধরা হয় প্রবাসীদের ভোটের প্রয়োজনীয়তা। মে মাসের 15 তারিখের পরে উইল মেক আ কল এন্ড ইনশাআল্লাহ উইল ডেভেলপ দ্যাট
এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের এই সব আয়োজনই বৃথা। পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক, যাত্রাটা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আপনার ফ্যামিলি ভোটিং আছে, অনেক দেশে আবার শুরু করে রোল ব্যাক পারে না, নানা রকম সমস্যা। ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সিটি চালু করতে পারেনি। পরে একে একে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়ায় বলেন, প্রবাসীদের ভোট কার্যকর এখন সময়ের দাবি, কিন্তু এর মাঝেও যেসব জটিলতা আছে তা নিয়ে সজাগ থাকার তাগিদ তাদের। যে যদি প্রক্সি ভোটিং হয়, সেই প্রক্সি ভোটিং এর অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। প্রবাসী ভাইদের কোনোভাবেই ভোটের অধিকারের বাইরে রাখা যাবে না। তারা আমাদের সম্পদ, এই সম্পদকে অবশ্যই যথাযথ মূল্যায়ন করতে হবে। এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের 55 বছর অতিবাহিত হচ্ছে, অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় নাই। বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দল। প্রবাসীদের ভোট নিয়ে বিএনপি চেয়ারপারসনের ভিশন 13-এর কথাও তুলে ধরেন দলের সিনিয়র এই নেতা। এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদের, কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি, কিছু প্রক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এই প্রক্রিয়ার কোনো ধরনের যেন আস্থার সংকট না হয় তার দিকে খেয়াল রাখার তাগিদও দেন রাজনীতিবিদরা। এর আগেও ধরেন আমাদের ভোটারদের নাম তালিকা ইত্যাদি হ্যাক হয়েছে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। খুব কেয়ারফুলি হ্যান্ডেল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, বিএনপির অনুরোধে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আয়োজন করতে গত সপ্তাহে বিএনপি মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠান। তবে কবে বেগম জিয়া দেশে ফিরবেন এর নির্দিষ্ট সময় জানাতে পারেনি পররাষ্ট্র উপদেষ্টা। খারাপ কাজ থেকে দূরে থাকুন, নইলে জনগণ শেখ হাসিনার মতো আপনাদেরও ছুঁড়ে ফেলে দেবে। ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষের উপর অত্যাচার চালানোর কারণে দেশের জনগণ ফ্যাসিবাদী শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। তিনি আর কখনোই বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জনকল্যাণে কাজ করা সহ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন বিএনপি মহাসচিব। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, তাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। এখানে যেন কোন রকমের কোন ওই ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে, মানুষের অত্যাচার কেউ যেন না করতে পারে। 6 দফা দাবিতে ঢাকা সহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে এবার শান্তিপূর্ণ আন্দোলন করছেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি কোটা বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন করা সহ 6 দাবিতে আবারও আন্দোলনে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়ে মঙ্গলবার সকাল থেকে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাসরুম, অধ্যক্ষের কক্ষসহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এতে ইনস্টিটিউটের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। সারা বাংলাদেশের আমরা শাটডাউন কর্মসূচি দিয়েছি এবং যতদিন আমাদের রূপরেখা প্রণয়ন হবে না ততদিন সারা বাংলাদেশের সকল পলিটেকনিক শাটডাউন থাকবে। যৌক্তিক দাবির ক্ষেত্রে এটা মানানসই নয়, তখন আমরা এর থেকে আরো
কঠোর কর্মসূচিতে যাব। দুপুরে সংবাদ সম্মেলন ডেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে এই আন্দোলনে তারা। তবে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচিতে না যাবার কথাও জানান শিক্ষার্থীরা। কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি একদিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত থেকে দ্রুত সময় বাস্তবায়ন করা হোক। তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো। একটা রেফার্ড এক্সামের জন্য 4,500 অথবা 2,500 টাকা করে নেওয়া হয়, কিন্তু অথচ সরকারিতে যদি আমরা আসি তাহলে একটা রেফার্ডের জন্য আমাদের ফি দিতে হয় 450 থেকে 350 টাকা। এখন সেই ক্ষেত্রে তাদের সাথে এরকম ধরনের অনেক বৈষম্য আসতেছে, তো সেইগুলো নিরসন করা খুবই দ্রুত থেকে দ্রুত সম্ভব প্রয়োজন। একই দাবিতে রাজশাহী, ময়মনসিংহ ও কুমিল্লা সহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শেখ রেহানা ও তার স্বামীসহ প্রচ্ছায়া লিমিটেডের 8 জনের বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তা চাইলে যে কোনো আসামির বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ও সম্পদ বাজেয়াপ্তের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে দুদকের মুখপাত্র। এদিকে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে চিঠি দিয়েছে বিনিয়োগকারীরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। গুলশান 1 নম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে একটি ফ্ল্যাটের সন্ধান পায় দুদক, যার দলিল মূল্য দেখানো হয়েছে 57 লাখ টাকা। সেটি যাতে তিনি হস্তান্তর করতে না পারেন সেজন্য দুদকের আবেদনে জব্দের আদেশ দিয়েছে আদালত। শুধু এটি নয়, 5 আগস্টের পর শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা 1065 কোটি টাকা ক্রোকের আদেশ দেয় আদালত। পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশও আসে। দুদকের মুখপাত্র আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা সহ পলাতক যে কোনো আসামির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারির আবেদন করতে পারবেন তদন্ত কর্মকর্তা। অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। এদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চিঠি দিয়েছেন বিনিয়োগকারীরা। এই সরকার যখন এই রাশেদ মাকসুদকে এই চেয়ারে বসালো, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে বসালো, তারপর থেকে কি এক জাদু মন্ত্রে উনি এই বাজারটাকে নিঃশেষ করার কি ষড়যন্ত্রে নেমেছেন, কি ষড়যন্ত্রে মেতেছেন আমরা বুঝি না। সবাই দেখছে, সবাই বলছে, কিন্তু ওনাকে সরানো যাচ্ছে না। এনআইবিসি ব্যাংকের 264 কোটি টাকার জালিয়াতির অপরাধ এবং মানি লন্ডারিং এর সঙ্গে উনি জড়িত, উনি 5 নম্বর আসামি। সে পেপারস আমরা দিয়েছি, সেটা কোন শক্তি বলে সে এটা স্থগিত করে এখন সে ফ্রি হয়ে ঘুরতেছে, সেটা চালু করা হোক। এবং নতুন করে পুঁজিবাজারে যা করেছে, যে লুটতরাজ হয়েছে, যে 80,000 কোটি টাকা লুটতরাজ হয়েছে বা সেটার জন্য দুদক থেকে তদন্ত করে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। যদি এই সংক্রান্ত কোনো মামলা থেকে থাকে এবং সেটা যদি তদন্তাধীন থাকে, নিশ্চয়ই আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ সে বিষয়ে কাজ করছেন। এদিন অর্থ আত্মসাতের অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মোজাম্মেল হক সাবেক। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক অর্ধাদেশের খসড়ায় রাষ্ট্রীয় স্বার্থ এবং এনবিআর কর্মকর্তাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি বলে অভিযোগ করেছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। এনবিআর ভবনে কর ও শুল্ক ক্যাডার থেকে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রধান নিয়োগ দেওয়া সহ বিভিন্ন দাবি জানান তারা। এ সময় এনবিআর চেয়ারম্যান আশ্বাস দেন, কর্মকর্তা কর্মচারীদের দাবিগুলো সরকারের সাথে আলোচনা করে সমাধান করা হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনে
মঙ্গলবার দুপুরের পর থেকে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির খসড়ার বিষয়ে বিরোধিতা করে ফুঁসে ওঠেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, সঠিক রাজস্ব নীতি প্রণয়নে রাজস্ব নীতি বিভাগের মৌলিক পদগুলো কেবলমাত্র বিসিএস, কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে পূরণ করতে হবে। এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কোনো পদে এই দুই ক্যাডারের বহির্ভূত কোনো কর্মকর্তাকে পদায়ন করা যাবে না। সমস্ত প্রক্রিয়ার আমরা দেখি যে একটা গোষ্ঠী সব সময় এই টেন্ডার দখল করার জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে প্রভাবমুক্ত ও স্বাধীন এনবিআর গঠনের দাবি জানিয়েছে কাস্টমস ক্যাডার অ্যাসোসিয়েশন ও বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। মাননীয় অর্থ উপদেষ্টা সহ আমাদের মাননীয় চেয়ারম্যান সহ আমরা বারবার সিটিং করেছি। আমাদের কয়েকটি বিষয় পরিষ্কার ছিল, তারা আমাদেরকে সেই এক ধরনের আমাদেরকে দিয়েছে, আশ্বস্ত করেছেন যে আমাদের এই দুই ক্যাডারের সর্বশীর্ষ পদটি আমাদের দুই ক্যাডার থেকে, দুই বিভাগের শীর্ষ পদটি দুই ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে। নীতি বিভাগের যে কাঠামোটা তৈরি করছে সেখানে আমাদের কোনো স্থান নাই, আমাদেরকে একেবারে কোনো জায়গাতেই রাখা হয় নাই। আমাদেরকে বলতেছে অর্গানোগ্রাম করতে, কিভাবে করবো অর্গানোগ্রাম, কোথায় করবো অর্গানোগ্রাম, কাকে বসাবো এখানে, এটা কোনো জায়গায় কোনো মতে হতে পারে না। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, সবার দাবিগুলো সংশ্লিষ্ট বিভাগের কাছে তুলে ধরা হবে। তোমরা সবাই শান্ত হও। যেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার ব্যক্তিগত অবস্থানটা আমি বলি, আমি মনে করি যদি দেশের জন্য ভালো হয়, রাষ্ট্রের জন্য যদি ভালো হয়, রাষ্ট্র আমাদের সবার, দেশ আমাদের সবার, এবারে দেশের জন্য ভালো হলে যে কোনো মূল্যে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে, এই হলো আমার বক্তব্য। আইন মন্ত্রণালয়ে ভ্যাটিং এর জন্য অপেক্ষমান অধ্যাদেশের খসড়া অনতিবিলম্বে বাতিল করে জাতীয় স্বার্থে কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী সংশোধন করার দাবিও জানান তারা। রাজস্ব অভিজ্ঞ সম্পূর্ণ কর্মকর্তাদের সংজ্ঞায়িত করে কর ও শুল্ক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার দাবিও জানান তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঋণ ইস্যুতে আইএমএফ এর সাথে আলোচনায় প্রতিটি বিষয়ে বাংলাদেশ একমত হতে পারেনি বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর পল্টনে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি বলেন, আগামী 5 মে আইএমএফ এর সাথে আরেকটি বৈঠকের কথা রয়েছে, যেখানে ঋণের বাকি অর্থ ছাড়ের বিষয়ে আশানুরূপ ফলাফল আসতে পারে। এবারে বাজেট উচ্চাভিলাষী হবে না বলেও জানান এনবিআর চেয়ারম্যান। 1,15,00,000 ঋণধারীর মধ্যে মাত্র 40 লাখ রিটার্ন জমা দিয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের কর আদায়ের চিঠি দেওয়া হবে। এবার পার্টেক্স খেলার খবর। 4 বছর পর টেস্টে সাদমান ইসলামের সেঞ্চুরি এবং উদ্বোধনী ব্যাটাররা রানে ফেরায় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য সুখকর হতে পারত, কিন্তু শেষ বিকেলে 4 উইকেট হারানোয় 7 উইকেটে 291 রান তুলেছে বাংলাদেশ। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের লিড 64 রানের। হাতে আছে 3 উইকেট। প্রথম ইনিংসে 227 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। পরাগ আরমানের রিপোর্ট। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে লিড নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাটিং ধসে সম্ভাবনা জাগিয়েও লিডটা বড় করতে না পারার আক্ষেপ রয়েই গেল টাইগারদের। বাংলাদেশের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ নড়বড়ে ব্যাটিং। তবে এনামুল হক বিজয়ের উপস্থিতি যেন পাল্টে দেয় সবকিছু। প্রথম সেশনে সাদমান এনামুল উইকেটই পড়তে দেননি। 2022 সালের পর এবারই উদ্বোধনী জুটিতে 100 পেরোয় লাল সবুজের দল। 189 বলে গড়েন তারা 118 রানের জুটি। বিজয় ফেরেন 39 রানের পুঁজিতে। জমে যায় সাদমান মমিনুল জুটিও। 142 বলে টাইগার ওপেনার তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। 2021 সালের জুলাইয়ের পর আবারও 3 অঙ্কের ম্যাজিক ফিগারে সাদমান। জুটি ভাঙে দলের 194 রানে 33 রানে থাকা মমিনুলের বিদায়।
পরের ওভারের প্রথম বলেই রায়ান বেনেটের পাতা লেগ বিফোরের জালে আটকে যান 120 রানে থাকা সেঞ্চুরিয়ান সাদমান। চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম 65 রানের জুটি গড়ে দলকে লিড পাইয়ে দেওয়ার পাশাপাশি বড় পুঁজি এনে দেওয়ার সম্ভাবনা জাগিয়েও পারেননি। শেষ বিকেলের আলোয় জিম্বাবুয়ের বোলাররা হানা দেন টাইগার শিবিরে। তাতে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 7 উইকেটে 291 রান। এর আগে 9 উইকেটে 227 রান নিয়ে খেলতে নেমে কোনো রান যোগ না করেই অল আউট হয় জিম্বাবুয়ে। আগের 5 উইকেটের সাথে শেষ উইকেটও যায় তাইজুল ইসলামের পকেটে। পরাগ আরমান, এটিএন বাংলা। ট্রাইবেকারে ঢাকা আবাহনীকে 5-3 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। যদিও ফেডারেশন কাপের এই ফাইনাল মাঠে গড়িয়েছিল গত মঙ্গলবার। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে সেদিন আলোক স্বল্পতায় ম্যাচ আর হয়নি। খেলা তখন 1-1 সমতায় ছিল। সেই অসমাপ্ত ফাইনালে বাকি 15 মিনিট হয়েছে একই মাঠে। সেখানে নায়কের নাম মেহেদী হাসান শ্রাবণ। কিংস গোলকিপার আটকে দিয়েছে আবাহনীর একটি শট, অন্যদিকে বসুন্ধরা 5 শটেই গোল করেছে। এটি তাদের চতুর্থ ফেডারেশন কাপ শিরোপা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল মন্তব্য প্রধান উপদেষ্টার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় কমিশন। নেওয়া হচ্ছে সব প্রস্তুতি। রাজনৈতিক দল ও অংশীজনদের সহযোগিতার আহ্বান সিএসসির। খারাপ কাজ থেকে দূরে থাকুন, নইলে জনগণ শেখ হাসিনার মতো ছুঁড়ে ফেলে দেবে, ঠাকুরগাঁয়ে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন বিএনপি মহাসচিব। ঢাকা সহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন। প্রশাসনিক ভবন এবং শ্রেণীকক্ষে তালা। এবং পুতুলের গুলশানে ফ্ল্যাট জব্দের আদেশ। শেখ রেহানা ও স্বামী সহ 8 জনকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা। এসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের চিঠি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।